আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আজকে আমরা বায়োকেমিস্ট্রি আইটেম 3 পার্ট 2 আইটেম 3 নিয়ে আলোচনা করব এবং রিভাইজ দিব। আইটেম 3টা ম্যালনিউট্রিশন, ওবিসিটি আর মিনারেলস এর বিষয়ে বেসিক্যালি। তো সবার প্রথমে এই কার্ডের মানে এই আইটেমের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো ম্যাক্রোমিনারেলস আর মাইক্রোমিনারেলস। হ্যাঁ, এগুলার সোর্স, এগুলার রেকমেন্ডেড ডেইলি রিকোয়ারমেন্ট আর কি, ফাংশন, ডেফিসিয়েন্সি, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হয়। হ্যাঁ, তো আমি নর্মালি এবিসি গাইড বা এবিসি বই ফলো করি যখন আমি নিজে পড়ি বা এই সকল ভিডিওগুলো বানাই, কিন্তু এই পার্টিকুলার আইটেমটার জন্য আমাদের কলেজ ইউএস বাংলা মেডিকেল কলেজ থেকে এই একটা শিট দিয়ে দেওয়া হয়েছে। তো এই শিটটার মধ্যে সুন্দরভাবে ট্যাবলেটেড ফর্মে আমাদের মিনারেলসের যা যা জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো আমি সেই ইনফরমেশনগুলোই আপনাদের কাছে শেয়ার করছি। আমি এবিসি গাইডটা এই পোর্শনটার জন্য ফলো করছি না, ঠিক আছে? তো আমরা শুরু করি মিনারেলস। হ্যাঁ, সবার প্রথমে মিনারেলসের নামগুলো একাধারে আমি একটু বলে নিই, কী কী পড়তে হবে আমাদেরকে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন, আয়রন, কপার, জিঙ্ক আর ফ্লুরাইড, এই কয়েকটা মিনারেলসের ব্যাপারে আমাদের জানতে হবে। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম হইল ম্যাক্রো মিনারেলস, আর আয়োডিন, আয়রন, কপার, জিঙ্ক, ফ্লুরাইড এইগুলো হইল ট্রেস এলিমেন্টস অর মাইক্রো মিনারেলস, ঠিক আছে? এবার আসি, এক এক করে আমরা পড়ি। সোডিয়াম এর সোর্স হইল টেবিল সল্ট, মোস্ট কমন সোর্স হইল টেবিল সল্ট। আপনারা যখন ভাইবার সময় বলতে যাবেন তখন সবার প্রথমে যেন সোডিয়ামের জন্য সোর্সটা টেবিল সল্ট আসে, অন্য কিছু বলার আগে টেবিল সল্ট বলতে হবে। এছাড়াও মিট, ফিশ, এগ, মিল্ক, ভেজিটেবলস আর ফ্রুটসের মধ্যে সোডিয়াম পাওয়া যায়। সোডিয়ামের আরডিএ হলো 2.5 to 4.5 গ্রামসে। ম্যাক্রোমলিকিউলস বেশিরভাগই হলো গ্রামসে, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামটা মিলিগ্রামসে দেওয়া। স্টিল এগুলো বোঝাই যাচ্ছে এগুলো গ্রামসে লেখা যাইতো, কিন্তু এখানে গ্রামসে লেখে নাই, ফর সাম রিজন মিলিগ্রামসে লিখছে, আমরা মিলিগ্রামসেই পড়বো, সমস্যা নাই। যাই হোক, সোডিয়াম এর আরডিএ বলছিলাম যে 2.5 to 4.5 গ্রামস। আর সোডিয়ামের ফাংশনগুলো আসি এবার, খুবই ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল ক্যাটায়ন ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার আমাদের বডিতে সেলের বাইরে যেই ফ্লুইডগুলো থাকে সেগুলোকে বলে এক্সট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ক্যাটায়নটা থাকে, সোডিয়াম একটা পজিটিভলি চার্জড আয়ন, সো এটাকে ক্যাটায়ন বলতেছি। এই ক্যাটায়নটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যাটায়ন ইন দি এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ সোডিয়াম, ঠিক আছে? তারপর মেইনটেইনস অসমোটিক প্রেশার অফ ইসিএফ। এখন ও যেহেতু প্রিন্সিপাল ক্যাটায়ন ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড, তাহলে ও অবভিয়াসলি অসমোটিক প্রেশারও মেনটেন করবে ইসিএফের, মানে এক্সট্রাসেলুলার ফ্লুইডেরই, ঠিক আছে? আর রেগুলেটস প্লাজমা ভলিউম। প্লাজমাটাকে আমরা এক্সট্রাসেলুলার ফ্লুইড হিসেবে কনসিডার করি, ব্লাড প্লাজমাকে এক্সট্রাসেলুলার ফ্লুইড হিসেবে কনসিডার করি, সো অন দ্যাট লজিক ঠিকই আছে। কনসার্নড উইথ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অ্যান্ড অ্যাকশন পোটেনশিয়াল। এখন দেখেন, ফিজিওলজিতে আমরা যখন পড়ছি এই যে সোডিয়াম পটাশিয়াম সাইকেলটা যখন পড়ছি, তখন আমরা পড়ছি যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কীভাবে আসে, আবার অ্যাকশন পোটেনশিয়াল কীভাবে জেনারেট হয়, তখন আমরা সোডিয়াম পটাশিয়াম পাম্পের ফাংশনটা পড়ছি। তো তখন সোডিয়াম আর পটাশিয়ামের জন্য আর কোনো ফাংশন পারেন বা না পারেন, এই ফাংশনটা আপনাদেরকে পারতেই হবে যে ইট রেগুলেটস বা ইট ইজ কনসার্ন উইথ জেনারেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল, ঠিক আছে? আচ্ছা, লাস্টলি রেগুলেটস নিউরোমাস্কুলার ফাংশন। এখন দেখেন, কী বলে এটাকে, যেহেতু অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করতে ও করার ক্ষেত্রে ও হলো ইউজ হয়, তো অবভিয়াসলি লজিক্যালি চলে আসার কথা যে নিউরোমাস্কুলার ফাংশনে ওকে ইউজ করা যাবে। সোডিয়ামকে নিউরোমাস্কুলার ফাংশনে ইনফ্যাক্ট ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, ডেফিসিয়েন্সি অফ সোডিয়াম হইলে কি হবে? আমাদের রিডিউসড ব্লাড প্রেশার কমে যাবে, আমাদের ডিহাইড্রেশন হয়ে যাবে, বডি থেকে পানি চলে যাবে। এই যে অসমোটিক প্রেশার যদি মেনটেন না হয় তাহলে বডি থেকে পানি বের হয়ে যাবে, আর হার্ট ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে?
আবার মানে একবারে পরে শেষ করে ফেলি। সোডিয়াম এর সোর্স হলো টেবিল সল্ট, মিট, ফিশ, এগ, মিল্ক, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। এটার আইডিয়া হলো 2.5 to 4.5। এটার ফাংশন হলো প্রিন্সিপাল ক্যাটায়ন ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড, মেইনটেইনস অসমোটিক প্রেশার অফ ইসিএফ, রেগুলেটস প্লাজমা ভলিউম, কনসার্ন উইথ রেস্টিং মেমরি পোটেনশিয়াল অ্যান্ড অ্যাকশন পোটেনশিয়াল, regulates neuromuscular function। আর ডেফিসিয়েন্সি হইলে, সোডিয়ামের ডেফিসিয়েন্সি হইলে কী হবে? রিডিউসড ব্লাড প্রেশার, ডিহাইড্রেশন, হার্ট ফেলিয়ার, এগুলোই। ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য দিয়ে আমি একটু দেখাই দিচ্ছি। এই যে সোডিয়াম এর সোর্স, আরডিএ, ফাংশন আর ডেফিসিয়েন্সি, আপনারা নোট করে নেবেন। এরপর আসি পটাশিয়ামের ক্ষেত্রে কথা বলি। তো পটাশিয়ামের জন্য সোর্সটা হইল, সবচেয়ে মেজর সোর্স হইল রাইপ বানানা, পেকে যাওয়া কলা, আর টেন্ডার কোকোনাট। টেন্ডার কোকোনাট মানে সবুজ নারিকেলের যেই পানিটা আর ওর যেই মানে ভিতরের সফট অংশটা, ওইটা খেলে আমরা পটাশিয়ামের একটা ভালো সোর্স আমাদের জন্য হয়ে যায়। আর পটাশিয়ামের ডেইলি রিকোয়ারমেন্ট ওর আরডিএ হইল 2.0 to 4.0 গ্রামস। ফাংশন অফ পটাশিয়াম সিমিলার টু সোডিয়াম, জাস্ট ওটা এক্সট্রাসেলুলার ফ্লুইড ছিল আর এটা ইন্ট্রাসেলুলার ফ্লুইড হয়ে যাবে আর কি। পটাশিয়ামের জন্য প্রিন্সিপাল ক্যাটায়ন ইন দি ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সেলের ভিতরে যেই ফ্লুইডটা থাকে সেটা। মেইনটেইনস অসমোটিক প্রেশার অফ আইসিএফ, অবভিয়াসলি রেগুলেটস দি আইসিএফ ভলিউম, প্রেশারের সাথে সাথে ভলিউমও চলে আসতেছে, এভাবে মনে রাখবেন। তারপর কনসার্নড উইথ আরএমপি, রেস্টিং মেমরি পোটেনশিয়াল, এই অ্যাকশন পোটেনশিয়াল অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্সটা এক্সট্রা, সোডিয়ামের ক্ষেত্রে অ্যাসিড বেস ব্যালেন্স না, পটাশিয়ামের ক্ষেত্রে অ্যাসিড বেস ব্যালেন্সটাও ও কনসার্ন হয় আর কি। তারপর পটাশিয়ামের ডেফিসিয়েন্সি হইলে কি হয়? কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে, মাস্কুলার উইকনেস হইতে পারে আর প্যারালাইসিস হইতে পারে। এখন দেখেন, মাস্কুলার উইকনেসটা মনে রাখলে আপনার প্যারালাইসিসটা চলে আসার কথা অটোমেটিক্যালি। মাসল উইকনেস হলে প্যারালাইসিস হয়, জাস্ট এভাবে মানে টেকনিক দিয়ে মনে রাখেন আর কি। কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে, মাসল উইকনেস হইতে পারে অ্যান্ড প্যারালাইসিস হইতে পারে। আচ্ছা, পটাশিয়ামের জিনিসটা আরেকবার পড়ে নেই। পটাশিয়ামের সোর্স হইল মিট, ফিশ, ভেজিটেবলস, ফ্রুটস। মেজর সোর্স হইল ব্যানানা, টেন্ডার কোকোনাট ওয়াটার। ঠিক আছে, আইডিয়া হলো 2.0 to 4.0। ফাংশন হলো প্রিন্সিপাল ক্যাটায়ন ইন দি ইন্ট্রাসেলুলার ফ্লুইড, মেইনটেইনস অসমোটিক প্রেশার অফ আইসিএফ, রেগুলেটস আইসিএফ ভলিউম, কনসার্ন উইথ আরএমপি, অ্যাকশন পোটেনশিয়াল অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স। আর ডেফিসিয়েন্সি হইলে কার্ডিয়াক অ্যারেস্ট, মাসল উইকনেস অ্যান্ড প্যারালাইসিস হতে পারে। ঠিক আছে, গেল। এরপর আসি, আচ্ছা দেখায় দিই যে পটাশিয়াম এর সোর্স, আরডিএ, ফাংশন আর ডেফিসিয়েন্সি হইলে কি হয়। এবার আসেন ক্যালসিয়াম নিয়ে কথা বলি। ক্যালসিয়াম এর সোর্সটা হইল মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস। এটা মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাদেরকে বলতে হবে, ক্যালসিয়ামের সোর্স হলো মিল্ক আর মিল্ক জাতীয় পণ্য, দুধ জাতীয় পণ্য সেগুলো থেকে আমরা ক্যালসিয়াম পাই। এছাড়াও ফিশ, মিট, ভেজিটেবলস এগুলোর মধ্যেও কিছুটা ক্যালসিয়াম আমরা পেয়ে থাকি। আরডিএ অফ ক্যালসিয়াম মানে ক্যালসিয়ামের ডেইলি রিকোয়ারমেন্টটা কি? 800 to 1000 মিলিগ্রাম, হ্যাঁ, অথবা আপনারা বলতে পারেন 0.8 to 1.0 গ্রাম বলতে পারেন আপনারা। আচ্ছা, আমি কি কনভার্সনটা ঠিক বললাম? কি বলছি? বাট এই যে 800 to 1000 মিলিগ্রামই মনে রাখি, যেভাবে টেবিলে দেওয়া আছে সেভাবে মনে রাখাই ভালো। আচ্ছা, ফাংশনস অফ ক্যালসিয়াম হলো কম্পোনেন্ট অফ বোনস অ্যান্ড টিথ, হেল্পস ইন কোয়াগুলেশন, helps in release of hormones, regulates neuromuscular function and acts as intracellular second messenger. আচ্ছা, ক্যালসিয়ামটা অবভিয়াসলি কম্পোনেন্ট অফ বোনস অ্যান্ড টিথ, এটা তো কমন সেন্স, আপনাদের এসএসসি, এইচএসসি, ও লেভেল থেকে এগুলো পড়ে আসা। হেল্পস ইন কোয়াগুলেশন, আপনারা অবভিয়াসলি ফার্স্ট কার্ড শেষ করে চলে আসছেন, আপনারা ব্লাড যখন পড়ছেন
কোয়াগুলেশন অফ ব্লাড যখন পড়ছেন তখন ছিল না ক্যালসিয়াম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর কোয়াগুলেশন, ঠিক আছে? সেখান থেকে মনে রাখবেন হেল্পস ইন রিলিজ অফ হরমোনস। কিছু কিছু হরমোন আছে, যেমন ধরেন যে প্যারাথাইরয়েড হরমোন, এই হরমোনগুলো রিলিজ করার জন্য ক্যালসিয়ামের প্রেজেন্সটা অনেক জরুরি। এভাবে মনে রাখবেন যে ক্যালসিয়াম ছাড়া প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হয় না, সো ইট হেল্পস ইন দ্য রিলিজ অফ হরমোনস, ঠিক আছে? রেগুলেটস নিউরোমাস্কুলার ফাংশন। অবভিয়াসলি ক্যালসিয়াম এই যে আমাদের সাইনাপসগুলোতে, তারপর নিউরোমাস্কুলার জাংশনসগুলোতে, এই জাংশনগুলোতে যদি ক্যালসিয়াম রিলিজ না হয় তাহলে আপনার অ্যাকশন পোটেনশিয়াল যেটা, আপনার নার্ভ সিগন্যাল যেটা, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে না, অ্যাক্রস দ্য সাইনাপস ট্রান্সফার হবে না, বা ফ্রম দ্য সাইনাপস টু দ্য মাসল ট্রান্সফার হবে না। তো ক্যালসিয়ামের প্রেজেন্সটা রিকোয়ার্ড। আর অ্যাক্টস অ্যাজ ইন্ট্রাসেলুলার সেকেন্ড মেসেঞ্জার। সেলের ভিতরে ক্যালসিয়াম সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। এটা আপনারা ফার্দার ডাউন দ্য লাইন পড়বেন। এ লেভেলস যারা করে এসেছেন তাদের অলরেডি জানার কথা, হয়তো আপনাদের মেমোরি ফ্ল্যাশব্যাক দিচ্ছে এখন। এইচএসসিতেও এটা হয়তো আসছে, আমি নিজে এইচএসসি থেকে না, আমি এ লেভেল থেকে, সো আমি বলতে পারবো না এইচএসসিতে আসলে কী আসছে, বাট ইয়া। সো ক্যালসিয়াম আয়নটা যেটা ক্যালসিয়াম 2+ আয়ন, এটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে, ঠিক আছে? এবার আসি ডেফিসিয়েন্সি। এখন এটা ফার্স্ট ফাংশনটা থেকে মনে রাখবেন যে বোনস অ্যান্ড টিথ, হ্যাঁ, বোনস অ্যান্ড টিথের ক্লাসিক মানে ক্যালসিয়ামের ক্লাসিক ডেফিসিয়েন্সি সিনড্রোম কী? রিকেটস, অবভিয়াসলি রিকেটস হবে। অস্টিওম্যালেশিয়া, অস্টিও দিয়ে বোঝাই যাচ্ছে বোনস রিলেটেড ম্যালেশিয়া, অস্টিওম্যালেশিয়া, টিটানি হইতে পারে, এক্সেট্রা, ঠিক আছে? সো একবার এক ধারচা বলে যাই, ক্যালসিয়াম এর সোর্স হইল মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, ফিশ, মিট অ্যান্ড ভেজিটেবলস। RDA হইল 800 to 1000 milligrams. ফাংশন হইল কম্পোনেন্ট অফ বোনস অ্যান্ড টিথ, helps in coagulation, helps in release of hormones, regulates neuromuscular function and acts as intracellular second messenger. আর ডেফিসিয়েন্সি হইলে, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হইলে রিকেটস আর অস্টিওম্যালেশিয়া আর টিটানি হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ক্যালসিয়াম এর ডিসকাশনটা হয়ে গেল। আমি একটু ক্যালসিয়াম এর সোর্স, RDA, ফাংশন আর ডেফিসিয়েন্সি, ঠিক আছে? এই ভিডিওটা এন্ড করে দিব কিছুক্ষণের মধ্যেই। ম্যাগনেসিয়ামটা পড়া শেষ হয়ে গেলে আমরা এই ভিডিওটা এন্ড করে দিব। সো ম্যাগনেসিয়াম এর সোর্সটা হলো গ্রিন লিফি ভেজিটেবলস। এটার RDA হলো 300 to 400 মিলিগ্রামস। ফাংশন হলো কম্পোনেন্ট অফ বোনস অ্যান্ড টিথ, ক্যালসিয়ামের মতনই অনেকটা। অ্যাক্টস অ্যাজ কোফ্যাক্টর অফ এনজাইম, এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল CPK আর হেক্সোকাইনেজ এনজাইমসের জন্য ও কোফ্যাক্টর হিসেবে কাজ করে। রেগুলেটস নিউরোমাস্কুলার ফাংশন, নিউরোমাস্কুলার ফাংশনসে ওকে ইউজ করা হয়। আর ডেফিসিয়েন্সি হইলে কি হবে? কনভালশন মানে খিঁচুনি, এপিলেপসি যাদের আছে, খিঁচুনির প্রবলেম যাদের আছে, এই ম্যাগনেসিয়ামের প্রবলেমের কারণে খিঁচুনি হইতে পারে। খিঁচুনিটা সেকেন্ডারি টু ম্যাল অ্যাবজর্পশন আর ডায়রিয়া। ফার্স্ট অফ অল মানে ইনিশিয়ালি ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি যে হয়েছে এটা বুঝবো আমরা ম্যাল অ্যাবজর্পশন আর ডায়রিয়া যদি কন্টিনিউয়াস হইতে থাকে, আমরা চিন্তা করতে পারি যে হয়তো ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হয়েছে। আর কনভালশন বা খিঁচুনি হইলে এটার জন্য আমরা ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সিকে ব্লেম করতে পারি। এটাই হইল এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এটা আপনারা একটু দেখে নেন। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।